রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট সরাসরি খারিজ। প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা স্থাপন। কারাগার থেকে পালানো ৬৯০ বন্দী এখনো পলাতক, তথ্য নেই ১৬৬ জনের। শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের কথা জানালেন শিক্ষামন্ত্রী। ৫ মাসে ২৫০টির বেশি অবৈধ হাসপাতাল ক্লিনিক বন্ধ করেছে সরকার। দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেস্কিউ স্পিডবোট হস্তান্তর। ডিসেম্বরেই ওয়ানডে অভিষেক হবে ইতালির। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে আসন শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি AFM সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। এর আগে গতকাল সোমবার শুনানি শেষে আদালত আজ আদেশের জন্য দিন ধার্য করেন। আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ৭০ অনুচ্ছেদ বহাল থাকল। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন যথারীতি অনুষ্ঠিত হবে। সংবিধান সংশোধনের জন্য ইতোমধ্যেই কমিটি গঠিত হয়েছে। বিষয়টি জাতীয় সংসদ দেখবে বলেও উল্লেখ করছেন আদালত। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালেমা তাইয়্যিবা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১২ই মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্থাপন করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশ দ্বারগুলোতে সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এই মূলনীতি খোদাই করে সংযোজন করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের কয়েকটি কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ৬৯০ জন বন্দী এখনো পলাতক বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তিনি বলেন, তাদের মধ্যে ১৬৬ বন্দীর তথ্য খুঁজে পাচ্ছে না কারাগার কর্তৃপক্ষ। আজ দুপুরে রাজধানীর বকশীবাজার কারা অধিদপ্তরে সমসাময়িক ঘটনা ও কারা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। কারা মহাপরিদর্শক বলেন, ২০২৪ সালে ২২৪৭ বন্দী কারাগার ভেঙে পালিয়ে গিয়েছিল। এর মধ্যে ৬৯০ বন্দী এখনো পলাতক। নরসিংদী কারাগার ভেঙে পালিয়েছিল ৮২৬ বন্দী। এর মধ্যে নরসিংদী কারাগারের ১৬৬ বন্দীর ডাটা আমরা পাচ্ছি না। তিনি জানান, কারাগার থেকে ৯ জন জঙ্গি বন্দী পালিয়েছিল। তার মধ্যে ৬ জনই এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন, বাকি ৩ জন পলাতক। কারা মহাপরিদর্শক বলেন, ধারণ ক্ষমতার দ্বিগুণেরও অধিক বন্দী কারাগারে রয়েছে, যে কারণে আবাসন একটা বড় সমস্যা। বর্তমানে যে অবস্থা, তাতে জঙ্গিদের আলাদা করেও রাখা যাচ্ছে না। সর্বশেষ জাতীয় রাজনীতি, শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে ভাবছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকের বেতন অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করে নির্ধারণ করা উচিত নয়। জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা বিবেচনায় নিয়ে তাদের জন্য আলাদা বেতন কাঠামোর প্রয়োজন রয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে তথ্য পুস্তক পর্যালোচনা বিষয়ক খেলায় খেলায় শিক্ষি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী সব কথা বলেন। শিক্ষকদের জীবনমান উন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এই বিষয়টি নিয়ে সরকার অনেক ভাবছে, তবে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় নানা প্রস্তাব আসায় বিষয়টি এনে আলোচনা করতে হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র পে স্কেল করা যেতে পারে, যা অন্য কোনো পেশার সঙ্গে তুলনীয় হবে না। ডক্টর মিলন বলেন, শিক্ষকদের পে স্কেল আলাদা হওয়া উচিত, অন্যদের সঙ্গে তুলনা করে এটা করা উচিত নয়। কম হোক বেশি হোক, শিক্ষকদের সঙ্গে কারো তুলনা চলে না। শিক্ষকের মর্যাদা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের শুধু বেতন ভাতা নয়, তাদের পেশাগত মর্যাদা ও জীবনমান উন্নয়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। শিক্ষকরা জাতির ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করেন, তাই তাদের জন্য অন্য কোনো পেশার সঙ্গে তুলনা না করে তাদের স্বতন্ত্র মর্যাদার জায়গা থেকে বিবেচনা করা প্রয়োজন।
রাজধানী ঢাকাসহ দেশজুড়ে লাইসেন্সবিহীন ও মানহীন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সরকার। গত 5 মাসে সারা দেশে 2.5 শতাধিক অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চিকিৎসা সেবার মান নিশ্চিত করা এবং এই খাতে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে গত 29 মার্চ থেকে শুরু হওয়া এই অভিযান অব্যাহত রয়েছে। অধিদপ্তরের তথ্যমতে অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যেই প্রায় 5,000 প্রতিষ্ঠানে পরিদর্শন ও পরিদর্শকদের নজরদারি চালানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডাক্তার নুরুল ইসলাম জানিয়েছেন, স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। তিনি আরও জানান, অভিযানের মাধ্যমে 250টিরও বেশি অনুমোদনহীন ক্লিনিক সিলগালা ও বন্ধ করার পাশাপাশি প্রায় 200টি প্রতিষ্ঠানকে ত্রুটি সংশোধনের সময়সীমা দেওয়া হয়েছে। এছাড়া যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের জন্য সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। ডাক্তার নুরুল ইসলাম আরও উল্লেখ করেন, কড়াকড়ির কারণে ইতোমধ্যে প্রায় 6,000 ক্লিনিক লাইসেন্স নবায়ন করেছে এবং আরও 2 থেকে 3,000 নতুন আবেদন যাচাই বাছাই প্রক্রিয়ায় রয়েছে। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির সহায়তায় 12টি রেস্কিউ স্পিডবোট হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার। দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার জোরদারকরণ প্রকল্পের আওতায় দেশের 12টি দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলা প্রশাসকের কার্যালয়ে এসব স্পিডবোট হস্তান্তর করা হয়। নারায়ণগঞ্জের গোল্ডেন ফাইবার গ্লাস কনফারেন্স কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জাপান সরকার ও জায়গার প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। রেস্কিউ স্পিডবোটগুলো বরিশাল, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, কক্সবাজার, খুলনা, বরগুনা, ঝালকাঠি, চট্টগ্রাম ও নোয়াখালী জেলায় দুর্যোগ মোকাবেলায় ব্যবহার করা হবে। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় জরুরি যোগাযোগ, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগ মোকাবেলায় এসব নৌযান ব্যবহার করা হবে। অনুষ্ঠানে জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো গত জুলাইয়ে চট্টগ্রাম ও কক্সবাজারে আকস্মিক বন্যার সময় জাইকার সহায়তায় দেওয়া রেস্কিউ বোটগুলো জরুরি উদ্ধার কার্যক্রমে কার্যকর ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন। নতুন নৌযানগুলো দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা আরও বাড়াবে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলেও জানান তিনি। 2027 আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে খেলার স্বপ্ন লালন করা ইতালি আগামী ডিসেম্বরে প্রথমবারের মতো আন্তর্জাতিক ওডিআই বা একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে। ঐতিহ্যগতভাবে ফুটবলের দেশ হিসেবে পরিচিত ইতালিতে ক্রিকেটের প্রচার ও প্রসারে এটি একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এর আগে 2025 সালে ইতিহাস গড়েছিল ইতালি। 2026 সালের আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে জ্যেষ্ঠ পর্যায়ের কোনো ক্রিকেট বিশ্বকাপে প্রথমবার খেলার টিকিট নিশ্চিত করে তারা। সেই সাফল্য দেশটিতে ক্রিকেট নিয়ে আলাদা উন্মাদনা তৈরি করে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।